দেখো, এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে সন্ত্রাসবাদী আর ডিপ স্টেট, এই দুটোর মধ্যে পার্থক্য। সন্ত্রাসবাদীরা কিন্তু লুকোছাপা করে না, যেটা বলে সেটা সামনাসামনি বলে। ওরা যদি বলে ইসকনের লোকদের ধরে ধরে জবাই কর, বা ভারতের লোক যারা আছে তাদের বাংলাদেশ থেকে দিল্লি পাঠিয়ে দাও, এটসেট্রা এটসেট্রা, সেটা সামনাসামনি বলে। হুম কিন্তু যারা ডিপ স্টেটের লোক তারা তো বুদ্ধিজীবী লোক হয়। হুম এবং আমাদের দেখো বাংলাতে যে বুদ্ধিজীবীরা আছে তারা মনের কথা কখনো সোজাসুজি বলে না। তারা যদি শাসকের দলদাসও হয় সেটা ঘুরিয়ে ফিরিয়ে বলে, সোজাসুজি বলতে সাহস পায় বলে না, সেটা তাদের জাত ধর্ম নয়। হুম ইউনুস ডিপ স্টেট, ডিপ স্টেট অফ পাকিস্তান, ডিপ স্টেট অফ আমেরিকা, বাইডেন প্রশাসন, ডিপ স্টেট অফ চীন। হুম সেখানে সে সরাসরি বলবে না, কারণ কোনো কথা যদি সরাসরি বলে তাহলে তার যারা মালিক, তার যারা প্রভুতা, তারা এক্সপোজ হয়ে যাবে। সেজন্য ওইগুলোটা ডিপ স্টেটের মানুষদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে দ্বিচারিতা। হুম তো সেটা উনি করবেন, এটা তো খুব স্বাভাবিক। আমি যেরকম ভাবে জসিমউদ্দিন রহমানি বলবে যে আমরা পূর্ব পাকিস্তান করব, ভারতকে কেটে নেব, ভারতের পূর্ব অংশ, সেগুলো কিন্তু ইউনুস কখনই বলবে না। করবে সেম একই কাজ। হুম কিন্তু যেহেতু তার সমাজের একটা সো কল্ড অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে বুদ্ধিজীবী হিসাবে বা পড়াশোনা জানা লোক হিসাবে, হুম সে ওই রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলবে। যেটা আমি আগেও বলেছি হুম যে বাংলাদেশে যে অসাংবিধানিক অবৈধ সরকার, হুম এটা একটা একপাল নেকড়ে আর হায়নার সরকার, হিংস্র সরকার। কিন্তু তার মুখ হিসাবে রেখেছে একজন ডিপ স্টেট, সেটা হচ্ছে একটা নিরীহ ছাক শিশু বা নিরীহ খরগোশ, সেটার নাম হচ্ছে ইউনুস। তো হুম ইউনুস ছাক শিশু বা খরগোশের ভূমিকাটা পালন করবে সামনে, আর মুখটা হবে সন্ত্রাসবাদী সংগঠন। শুধু ইউনিসের কথার কোনো গুরুত্ব দেওয়ার মানেই হয় না যেখানে সংখ্যালঘুর নিরাপত্তা বা হিউম্যান রাইটস, মানবাধিকারের ব্যাপারগুলো আসে, সেখানে ইউনুসের কথার কোনো গুরুত্ব নেই। কারণ হুম এটাও বলতে বাধ্য, এরকম ভাবেই ও বলবে, এর কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফারহাদ মাজহার প্রধান উপদেষ্টা ইউনূসকে সরাসরি প্রশ্ন করছেন যে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কি এমন দেশদ্রোহিতার অভিযোগ আছে যে ব্রিটিশ আমলের আইনে তাকে জেলে আটকে রেখেছেন, কেন সরকার তাকে জামিন দিচ্ছে না এবং কেন জামিনের আর্জি জানাতে তিনি কোনো আইনজীবীও পাচ্ছেন না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বারবার আমরাও এখানে করছি, সেটা তো ইউনূস সরকারের সামনে সরাসরি বাংলাদেশেরই একজনকেও তুলে ধরলো। না, এটা তো স্বাভাবিক, কারণ আমি বারবার বলেছি যে আমরা একটা যেটা জেনারেলাইজ করছি, এবং সেটা আমি সব জায়গায় বলছি, যে আমরা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকদের আমরা একটা ব্র্যাকেটে এনে দিচ্ছি যে বাংলাদেশিরা করছে না। বাংলাদেশের একটা অংশ, মোটামুটি বড় অংশ, কিন্তু সেটাই পুরো বাংলাদেশ নয়। যারা সাম্প্রদায়িক, যারা সন্ত্রাসবাদের সমর্থক, যারা মৌলবাদের সমর্থক, হুম এর বাইরে যে একটা বিরাট অংশ রয়েছে, যারা বুদ্ধিজীবী হোক, ছাত্র সমাজ হোক, এমনকি আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, বিডিআর, সেখানেও একটা বড় অংশ এই নোংরামিটা চাইছে না। হুম এবং ধীরে ধীরে মুখ খোলা শুরু হয়েছে। এবং আহ, সম্ভবত হতে পারে, যদি আমি অন্তত অবাক হব না যে কিছুদিন পরে যদি এই ঘটনা যেরকম চলছে, ঘটনার প্রকৃতি সেটা যদি আরো তীব্র আকার ধারণ করে, হুম বাংলাদেশে একটা সেনা, পুলিশ বা প্যারামিলিটারি, বিডিআর এর মধ্যে একটা অভ্যুত্থান হতে পারে। আচ্ছা। কারণ বাংলাদেশের ইতিহাস রয়েছে, বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক বা মৌলবাদী বা সন্ত্রাসবাদীদের সঙ্গে রয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এটা হবে না, হুম বেরোবে এরকম আরো অনেক বেরোবে। হুম কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে বিভিন্ন ধর্ম রীতিনীতি থাকলেও আমরা সবাই একই পরিবার, কিন্তু তারপরেও একই পরিবারের ওপর এত অত্যাচার। আমি তো এই প্রশ্নটার উত্তর তো আমি তোমাকে প্রথমেই দিলাম। ওকে তো এগুলো বলতে হবে, কারণ তো ডিপ স্টেটের লোক, ও তো বুদ্ধিজীবী, ও তো রহমানির মতো বা অন্য টেরোরিস্টদের মতো কথা বলবে না। হুম হুম প্রত্যেকের তাদের নিজস্ব রোল রয়েছে। হুম এই যে অন্তর্বর্তী সরকার, অবৈধ অন্তর্বর্তী সরকারের যে সব থেকে পাওয়ারফুল লোক ডক্টর নজরুল হুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, হুম এবং সরাসরি ভাবে ওনার বিরুদ্ধে বাংলাদেশের লোকে অভিযোগ করে কেউ আইএসআই এর দালাল, হুম হিফাজত বা জামাতের দালাল। হুম ওর মুখ দিয়ে তুমি একটা কথাও শুনবে না, ও কিন্তু কোথাও কোনো সামনে আসে না।
কারণ পেছন থেকে কাজগুলো ওই করায়। এই যে জেলের থেকে সন্ত্রাসবাদীদের মুক্ত করা, যেহেতু আইনি উপদেষ্টা, ওনার নিজের পজিশনটাকে ব্যবহার করে করছেন। যেখানে সম্ভব নয় সেখানে ইনডাইরেক্টলি নিজেরাই জেল ভাঙিয়ে বার করে দিচ্ছে সন্ত্রাসবাদীদের। কারণ খুব বেশি করে সন্ত্রাসবাদী বেরোলে আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন চ্যানেলের জন্য সব পৃথিবীতে বেরিয়ে আসছে, এগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে। সেই জন্য ওরা কিছু লোককে বার করেছে। এবার এখন দেখবেন অধিকাংশ যাই বার করবে তাদের ওই জেল ভেঙে, কোট আনকোট, জেলটা নিজেরাই খুলিয়ে দিচ্ছে, দিয়ে বার করে দিচ্ছে, এবং দেখা হচ্ছে যে জেল ভেঙে বেরিয়ে যাচ্ছে। হাতে অস্ত্র শস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, যে জেল ভেঙে অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে। এটা ওরা সরকার থেকে পরিচালিত করছে। কিন্তু ইউনূস এই সমস্ত কথাগুলো বলবেই। যে বললাম যে সামনে একরকম দেখাবে, পেছনে। ইউনূস হচ্ছে এই সন্ত্রাসবাদী সরকারের মুখোশ, মুখ হচ্ছে আলাদা, মুখ হচ্ছে নজরুল রহমানি, ওরাই হচ্ছে মুখ। এগুলো বলতে থাকবে ইউনূস। হ্যাঁ, কিন্তু দীপাঞ্জনদা আপনি বলছেন যে ডিপ স্টেটের অংশ বলে তারা এমন ভাবে কথাগুলো বলবেন যাতে দেখে মনে হয় যে না ওনারা কতটা না মানে হামদর্দ যাকে হিন্দিতে বলা হয়, যতটা সহমর্মী এই ব্যাপারটা দেখাবেন, কিন্তু ভেতরে ভেতরে কাজটা সেরকমই করবেন। কিন্তু সেখানে দাঁড়িয়েও পাকিস্তানের সুরে ভারতকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। কি বলবেন তাহলে? দেখুন, ইউনূস সরাসরি বলেননি। ইউনূস সরকারও যে ওরকম ভাবে সরাসরি বলছে তা নয়, কারণ মনে প্রাণে তো ভয়টা রয়েছে। কিন্তু ওরা কি করছে, আমি বেশ কিছু পোস্টারও পেয়েছি, আমি আপনাকে সেসব পোস্টার পাঠিয়ে দেবো, যেখানে ওরা সরাসরি কিছু ওই উলেমা সংগঠন তারা সরাসরি পোস্টার লিখছে ভারতকে অবিলম্বে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে। তো এবং ইন্টারেস্টিংলি হঠাৎ করে গত 15-20 দিন ধরে এই পোস্টার গুলোতে ভারতের সাথে সাথে আমেরিকাকেও শত্রু রাষ্ট্র ঘোষণা করা হচ্ছে। আগে করা হয়নি, কারণ আগে বাইডেন প্রশাসনে বরাবর ছিল, এবং এরা খুব ভালো করে জানে 20 জানুয়ারির পর থেকে পট পরিবর্তন হবে, ডোনাল্ড ট্রাম্প এদের দাঁড়াতেও দেবে না। তো সেই জন্য এখন আমেরিকাকেও ভারতের সঙ্গে একই ব্র্যাকেটে নিয়ে আসা হয়েছে, এবং তার সঙ্গে চীনের প্রেসার রয়েছে। পাকিস্তানের সমস্যা হচ্ছে পাকিস্তান চলতো আমেরিকা সিআই এর টাকায় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর টাকায় সন্ত্রাসবাদের চাষবাস করার জন্য, এবং সেই জন্য সরাসরি আমেরিকা কখনো কিন্তু পাকিস্তান কিন্তু কখনো আমেরিকার বিরুদ্ধে বলবে না, কিন্তু চীন সেটা বলবে। কারণ চীনের মূল লড়াইটা বিশ্বজুড়ে দুটো রাষ্ট্রের সঙ্গে, আমেরিকা আর ভারত, এবং পুরোপুরি বাণিজ্যিক স্বার্থের জন্য সেই লড়াই। তো সেই জন্য চীন বলবে। আর এই প্রেসার গুলো ইউনূস সরকারের লোকজন তারা ইমপ্লিমেন্ট করতে বাধ্য, কারণ তারা ডিপ স্টেট কোটি কোটি টাকা পাচ্ছে, তো এগুলো ওরা করবেই। এটা ওদের স্ট্র্যাটেজি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ভারত থেকে একটা সেফটি পিন থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটা না যদি মানে সেটা ছাড়া বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়া নিজেই উৎপন্ন করতে পারে। মানে বলা যেতে পারে গোটা ভারতের ওপর বাংলাদেশ সম্পূর্ণ নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান। তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিচ্ছেন। পাকিস্তানের সুরে ভারতকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছেন। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার খবরও আমরা পাচ্ছি যে সেখান থেকে যুদ্ধ বিমান কেনা হবে, এবং তার সঙ্গে তো চলছে লাগাতার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম উত্তেজক মানে কমেন্ট, যেখানে বলা হচ্ছে যে ভারতের যে সেনা 250 সেনাকে ধ্বংস করবার জন্য নাকি 5 জন বাংলাদেশি যুবকই যথেষ্ট। মানে এই ইউনূস সরকার বা তার সেনা এটা কি ভাবছে নিজেদেরকে? দেখুন, প্রথমত যে সেনা প্রধান, ওনার বিরুদ্ধে তো বাংলাদেশের এই অবৈধ সরকারের অর্ধেক লোকই বিশ্বাস করে না। ওনাকে তো নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য এখন দৌড়াতে হচ্ছে, কারণ উনি শেখ হাসিনা বাজেদের সম্পর্কিত আত্মীয়, উনি শেখ হাসিনা বাজেদের সময় নিয়োজিত হয়েছেন। তো ওনাকে এখন প্রমাণ করতে হবে যে আমি শেখ হাসিনার সঙ্গে নেই, আমি এই সরকারের সঙ্গে রয়েছি। এই জন্য উনি 1 নম্বর যেটা বলছেন। দ্বিতীয়ত, এই যে হুমকিগুলো যে যুদ্ধ বিমান কিনবে, আর আদানির 7,500 কোটি 8,000 কোটি টাকা বিদ্যুতের বিল মেটাতে পারছে না। কালকে যদি আদানি আন্তর্জাতিক আদালতে গিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেস করে এবং বলে যে আমরা বিদ্যুৎ দেব না, বাংলাদেশের যত এই বস্ত্র শিল্প বন্ধ হয়ে যাবে। এই যে বাংলাদেশের যে তথাকথিত সাম্প্রদায়িক লোকজন যারা লুঙ্গি পরে বিপ্লব দেখাচ্ছে না, লুঙ্গি কিনতে তাদের চীন বা পাকিস্তান যেতে হবে। এরা এখন যখন বিদ্যুতের বিল দিতে পারছে না, তারা পাকিস্তান থেকে কিনবে যুদ্ধ বিমান। পাকিস্তান নিজেরা যুদ্ধ বিমান কেনে আমেরিকা থেকে বা ফ্রান্স থেকে, তো সেখানে পাকিস্তান থেকে কিনবে। এগুলো একদম বাতুলতা, সেই টাকাই নেই বাংলাদেশের কাছে। দ্বিতীয়ত,
কালকেই খবর পেলাম যে পাকিস্তান নাকি 50,000 টন চিনি পাঠাচ্ছে বাংলাদেশে, কারণ ভারত থেকে সম্ভবত ওরা আশঙ্কা করছে পণ্য সরবরাহ বন্ধ হবে। হুম ভারত সরকারের ঘোষিত নীতি কিন্তু তা নয়, হুম কিন্তু ভারতবর্ষের মাটিতে থাকা ভারতবর্ষের সনাতনী হিন্দু সমাজ, হুম তারা যদি সামাজিক দায়িত্ব পালন করবে যে আমরা ভারত থেকে এই বাংলাদেশের লোকজনকে আমরা পাঠাবো খাসির মাংস আর পেঁয়াজ, আলু, চিনি, রসুন ইত্যাদি, আর তারা ওইগুলো খেয়ে আমাদের সনাতনী হিন্দু সমাজের উপর অবর্ণনীয় অত্যাচার করবে, তাদের হত্যা করবে, মন্দির গুড়িয়ে দেবে, মেয়েদের মহিলাদের ধর্ষণ করবে, হুম সেটা যদি আমরা করতে দেব না, আমরা এই পণ্য সরবরাহ বন্ধ করে দেব বলে তারা যদি পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেয় বা অন্যান্য সীমান্তগুলো যে আমরা পণ্য পরিবহন করতে দেব না, যেটা বাংলায় বিরোধী নেতা, বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, একদিন করেছেন, সম্ভবত আজকেও উনি যাচ্ছেন, হুম এবং আমি আগেও বলেছি, আবার বলেছি, দ্ব্যর্থহীন ভাষায় আমি শুভেন্দু বাবুর পাশে আছি যে এটা করা উচিত। হুম সনাতনী হিন্দু সমাজ যদি এটা না করে তাহলে আমরা কিসের হিন্দু? আমাদের নিজেদের ধর্ম রক্ষার জন্য যদি আমরা অন্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকি তাহলে আমাদের ওই ধর্মের মধ্যে থাকাই উচিত নয়। শুভেন্দুবাবু যেটা করছেন সম্পূর্ণ সহমত হয়েছে। হুম আমি নিজে যদি কলকাতা থাকতাম দাঁড়াতাম, হুম কিন্তু এটা আশঙ্কা করছে বাংলাদেশ যে ভবিষ্যতে একটা খারাপ সময় আসবে। হুম তো এই যে 50,000 টন চিনি পাকিস্তান থেকে আসছে, পাকিস্তান চিনি উৎপাদন করে, এটা কোনো কেউ এই দুর্নাম দিতে পারবে না। এই চিনি আসছে চীন থেকে আসছে পাকিস্তানে, পাকিস্তান থেকে চীন সরাসরি এর মধ্যে ইনভলভ হচ্ছে না, হুম পাঠাচ্ছে পাকিস্তানের নাম করে। হুম এবং তাতে আরেকটা ওই বিশ্ব ইসলামিক ভ্রাতৃত্ববোধের একটা আওয়াজও দিয়ে দেওয়া যাবে, দেখো বাংলাদেশ আক্রান্ত, কারণ ওখানে ইসলাম আক্রান্ত, এই জন্য বিশ্ব ভ্রাতৃত্ববোধ, ইসলামিক ভ্রাতৃত্ববোধ বা ইসলামিক ব্রাদারহুডের জন্য পাকিস্তান পাঠাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই 50,000 টন চিনি হুম চীন কিন্তু বিনা পয়সা দিচ্ছে না। হুম এবং ভারত থেকে যখন চিনিটা যাবে হুম বাংলার থেকে তার যা দাম হবে, আর চীন থেকে পাকিস্তান হয়ে যখন সেই চিনিটা আসবে হুম তার যা দাম হবে, আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি, এটা কোথায় পৌঁছে যাবে, এই বাংলাদেশের এই যে অসভ্য বর্বর অশিক্ষিত সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী গুলো, ওরা সেটা বুঝতেই পারছে না। হুম ভারত থেকে পেঁয়াজ বন্ধ হয়ে গেলে, আলু বন্ধ হয়ে গেলে, সে যদি চীন থেকে আসে, সে পাকিস্তান ঘুরে, ওখানে আলুর কিলো 200 টাকা হবে, সে বাঁচতে পারবে তো? হুম পাকিস্তানে যেমন এখন 1 কিলো বা 5 কিলো আটার জন্য গুলি চলছে, খুনোখুনি হয়ে যাচ্ছে, বাংলাদেশ সেই জায়গাতে। এটা তো এগুলো থেকে বার করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত হুঙ্কার ছাড়তেই হবে। এইসব হুঙ্কারে বিন্দু মাত্র গুরুত্ব দেই না আমরা। হুম বাংলাদেশে যেটা আমরা দেখেছিলাম যে ভারতের পতাকাকে অপমান করা হয়েছে, বুয়েট ইউনিভার্সিটির যে প্রবেশদ্বার তার সামনে ভারতের পতাকা বিছিয়ে রাখা হয়েছে পাপোশের মতো, তার উপর পা দিয়ে সবাই যাচ্ছেন, এবং তার মানে এই বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, এবং তারপরে দেখা গেছে যে আমাদের এখানকার মানে এপার বাংলার যারা অনেকজন ডাক্তাররা বা বেশ কিছু হাসপাতাল, নার্সিং হোম, তারা কিন্তু বলেই দিয়েছে যে বাংলাদেশি রোগী দেখবো না, বা ভারতের জাতীয় পতাকায় প্রণাম করে তবেই ঢুকতে হবে, তবেই বাংলাদেশি রোগী দেখা হবে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে কাণ্ডটা ঘটলো, ভারতের জাতীয় পতাকার অপমান হলো, তার উত্তরে রাস্তায় ইউনূসের ছবিতে জুতোর মালা পরানো হয়েছে। এবং আরেক দিকে যেটা হলো, যেটা প্রশ্নটা আপনার কাছে করব, যে যখন বাংলাদেশি রোগীদেরকে এখানে দেখা হবে না বলে এখানকার ডাক্তাররা সোজাসুজি বলে দিল, তখন কিন্তু আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের রোগীদেরকে দেখা উচিত। তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে দীপাঞ্জন দা, যে উনি কলকাতার মেয়র নাকি ঢাকার শহরের মেয়র? প্রশ্নটা উঠেই আসছে। আমি প্রথম প্রশ্নটার উত্তর আগে দেই। দেখো, ভারতবর্ষের জাতীয় পতাকার উপর 2-4টে অসভ্য অশিক্ষিত ইসলামিক সন্ত্রাসবাদী নাচানাচি করলে ভারতের জাতীয় পতাকার অপমান হয় বলে আমি মনে করি না। ভারতের জাতীয় পতাকা লক্ষ লক্ষ মানুষের শাহাদাত বা আত্ম বলিদানের পরে তৈরি হয়েছে। এটাতে ওই 2-4টে সাম্প্রদায়িক ওই মৌলবাদী সন্ত্রাসবাদী লাফালে কিছু আসে যায় না। এরা পোকা মাকড়রা লাফাচ্ছে। এখন মশা মারতে তো আর ভারত কামান দাগবে না। তবে হ্যাঁ, যদি প্রতিবেশী
লোকজন তারা বলে যে আমাদের ঘরে পোকামাকড় প্রচুর উৎপাত হয়েছে, আমাদের পোকামাকড় মারতে হবে, ভারত যথাযোগ্য সময়ে যথাযোগ্য পেস্টিসাইড পাঠিয়ে দেবে পোকামাকড় মারবার জন্য। হুম সেটা নিয়ে আমার চিন্তা নেই। কিন্তু এই যে আপনি ফিরহাদ হাকিমের কথা বললেন, হুম এই ভদ্রলোকই বোধহয় ওই সমস্ত সব মহান মন্তব্য রয়েছে যে যারা ইসলামের অনুসারী নয় তারা দুর্ভাগা, হুম বা কিছুদিন পরে বাংলার ভাষা হয়ে যাবে উর্দু ভাষা, হুম বা এক সময় বোধহয়, আমি জানি না, আমি নিজে শুনিনি, সমাজ মাধ্যমে বা টেলিভিশন চ্যানেলে দেখেছি, উনি বলেছিলেন কলকাতায় ওই খিদিরপুর অঞ্চল মিনি পাকিস্তান। হ্যাঁ তো এইসব বলে ওনার গর্ব হয়। এবার এই গর্বটাই ওনার পরিচায়ক। উনি কি করতে চান বা ওনার মনের মধ্যে কি আছে সেগুলো মাঝে মাঝে বেরিয়ে আসে, তো ভালো কথা। হুম উনি বললেই যে সেটা হবে সেটা তো আমার মনে হয় না হবে, সেটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। হুম এই হাসপাতালগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভারতীয়, ভারতের মাটিতে, ভারতের হসপিটাল। হুম এবং দেখুন ভারতবর্ষের উপর বাংলাদেশ কতটা ডিপেন্ডেন্ট। হুম আপনি যদি দেখেন যে ভারতবর্ষে বছরে অ্যাপ্রক্সিমেট 20-22 লক্ষ বাংলাদেশি আসে হুম টুরিস্ট ভিসাকে, তার মধ্যে 70% তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসে। হুম তারা যদি তারা উন্নত হয়ে যেত, চীনে যাক, পাকিস্তানে যাক ট্রিটমেন্টের জন্য, সে বুঝতে পারবে কোথায় কি ট্রিটমেন্টটা হচ্ছে। তো বাংলাদেশের এবং হুজুররা তারা তো বলছেন যে তাদের নাকি ট্রিটমেন্ট ভীষণ উন্নত, তাদের ওপেন হার্ট সার্জারি হচ্ছে, তাদের মানে ডাক্তাররা প্রচন্ড প্রফেশনাল, এই সমস্ত কথা তো বাংলাদেশের হুজুররা বলছেন, তাদের ভারতে আসার দরকারই নেই। বরং তো তাদের এরকম দাবি যে ভারতে নাকি বাংলাদেশিরা আসছে না ট্রিটমেন্ট করার জন্য, নাকি ভারতের যে অর্থনীতি তাতে নাকি ব্যাপক প্রভাব পড়েছে। তাতে এটা যদি ওরা বলে খুশি হয়, খুশি হোক। দেখো, এই তো বললাম, অশিক্ষিত বর্বর এই সাম্প্রদায়িক যে সন্ত্রাসবাদীরা, এরা কি বলছে ওপেন হার্ট সার্জারি। আরে ইউনুসের ওপেন হার্ট করে দেখুক, দেখবে ওই হৃদয়ের ভেতরে বসে রয়েছে পাকিস্তানের আইএসআই এর ডাইরেক্টর জেনারেল। এই তো অবস্থা ওদের। আর এতই যদি হয়, তো অফিসিয়াল স্টেটমেন্টও হয়েছে, কালকে বাংলার সর্বাধিক প্রচারিত খবরের কাগজেও এসেছে যে কল্যাণী এইমস এ কত বাংলাদেশি আসে, হুম এবং তাদের ওই যে ফলো আপের জন্য তারা এখন সমস্যায় পড়ে গেছে, তারা এখন থেকে মেল করে কাকুতি মিনতি করছে। তো আমার মনে হয় এই সমস্ত যে বিপ্লবী গুলো রয়েছে না, সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী গুলো, ওরাই বাংলাদেশ ভারতের বর্ডার গুলোতে দাঁড়িয়ে যাক, বাংলাদেশের জায়গাতে, বাংলাদেশের মাটিতে, এবং যে সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষ ভারতবর্ষে চিকিৎসা করতে আসছে তাদের ওখানে বাধা দেওয়া হোক, এবং তাদের পাকিস্তান বা চীনে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হোক। এখন কিছু লোক বাংলাতেও, কলকাতাতেও আমি যে শুনেছি ওই মুকুন্দপুর এলাকাতে প্রচুর হসপিটালগুলোতে ট্রিটমেন্ট হয়, ওখানকার হোমস্টে, ওখানকার রেস্টুরেন্ট। এখন হঠাৎ করে যদি এখন এই পশ্চিমবঙ্গের শাসকরা বলতে শুরু করে যে আরে এত মানুষের রুজি রোজগারের প্রশ্ন, তাহলে তো বাংলাদেশ বর্ডারই খুলে দিতে হয়। রুজি রোজগারের প্রশ্ন, হুম রাষ্ট্রীয় স্বাভিমান, রাষ্ট্রের সুরক্ষা, এগুলো যদি এদের কাছে কোনো গুরুত্ব নেই, হুম যদি বলছি না গুরুত্ব নেই, সেটা তো আমরা বারংবার দেখেছি সমস্ত ব্যাপারে, হুম তো ঠিক আছে, সেটা তারা করার চেষ্টা করুক, তার জবাব পেয়ে যাবে। হুম বাংলার মানুষ পরিষ্কার ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন দিকে থাকবো। আমি ইসলামিক উগ্রপন্থী সন্ত্রাসবাদী মৌলবাদীদের দেশ বাংলাদেশের মতো হব, নাকি আমি ভারতবর্ষের বাকি রাজ্যগুলো যেরকম ভাবে রয়েছে আমি গর্বিত ভারতবাসী হয়ে থাকবো। হুম সেটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত তারা নিচ্ছেও। হুম দীপাঞ্জন দা, একটা একটু অন্যরকম প্রশ্ন করি যে আমি গতকাল একটা খুব বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে আপনার কথা শুনলাম, যেখানে আপনি বলছেন যে আপনার নাকি মাথার দাম 50 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। ভারতীয় মিডিয়া এমনিতেই হুমকির মুখে পড়ছে, এবং আমি আমাদের চ্যানেলের কথা বলছি, ক্যাম্পেইন কলিং মিডিয়াতে যারাই বাংলাদেশের বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকে কিন্তু এইরকম বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন এমিনেন্ট পার্সন, আপনি সহ, প্রচন্ড হুমকির মুখে পড়তে হচ্ছে, বা সাংবাদিকদেরও হুমকির মুখে পড়তে হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? প্রথমে বলি যে আমি একটু সংশোধন করে দিই, আমি এমিনেন্ট পার্সন নই, আমি অত্যন্ত সাধারণ মানুষ। কিন্তু এই আমাকে যখন, এবং আমি বহু ফোন পাচ্ছি বিদেশ থেকে, এবং এদের এত সাহসে কুলায় না যে বাংলাদেশ থেকে ফোন করবে। সিম কার্ড তো সব জায়গায় পাওয়া যায়, সেই সিম কার্ড গুলো কোনোটা বাহারিনের, কোনোটা আবুধাবি, কোনোটা দুবাই, সেই সিম কার্ডে ফোন ট্র্যাক করে যখন খোঁজ করছি নাম্বার গুলো, সিম কার্ড গুলো রেজিস্টার্ড এই সমস্ত বিদেশি রাষ্ট্রে, সেখানে ফোন করে বলছে 50 লাখ। আমি ওদের জিজ্ঞাসা করছি যে এটা ভারতীয় মুদ্রায় 50 লাখ না বাংলাদেশের মুদ্রায়। বাংলাদেশের মুদ্রায় 50 লাখ হলে তো প্রচুর দাম কমে যাবে, এত সহজে এত সস্তায় তো আমি ভাই মারা যাব না।
মারতে গেলে একটু বেশি দাম দিই। আমি এগুলো কোনো গুরুত্বই দিই না, আমি এগুলো হাসি, এবং আমার মনে হয় না বাংলাতে কেউই এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেয়। রিপাবলিক টিভির এই ময়ূখ সঞ্চালক, ওকেও তো জঘন্যভাবে গালিগালাজ করছে, ফেসবুকে তো ওকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল। তাতে কি আমাদের আওয়াজ কমবে? আমাদের আওয়াজ আরো বাড়বে, আমাদের আওয়াজ কমবে না, এতে কোনো ডাউট নেই। ওরা যা যা বলার বলুক, করার ক্ষমতা থাকলে আসুক। আমি সেটা বলেওছি, অনেকে যারা ফোন করে গালিগালাজ করে, অকথ্য গালিগালাজ করে। আপনি পরশুদিন একটি চ্যানেলে ওই আজ তাক বাংলায় আমার একটা ইন্টারভিউ ছিল, 7.5 লাখ 8 লাখের মতো ভিউয়ারশিপ হচ্ছে। ওখানে কমেন্ট গুলো দেখবেন, ওখানে একটা বড় অংশের কমেন্ট বাংলাদেশ থেকে, আর কি কুশ্রাব্য অশ্রাব্য ভাষায় আমাকে এবং সঞ্চালিকাকে গালিগালাজ করা হচ্ছে। এইগুলো আমাদের খুব ভালো লাগে, তার মানে ওরা ভয় পাচ্ছে, আর ইয়ে ডর মুঝে আচ্ছা লাগতা হ্যায়। আর যারা বলবেন বাংলাদেশের সমস্যা নিয়ে সোজাসুজি স্পষ্ট কথা, তাদের যদি ভয় থাকে তারা বলবেন না, আর যদি ভয় না থাকে তারা গুরুত্বই দেবেন না। আমরা কোনো গুরুত্ব দেই না, ক্ষমতা থাকলে এসে করে দেখাক। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ওপার বাংলা থেকে বিভিন্ন নিষিদ্ধ ইসলামিক জঙ্গি গোষ্ঠী কতটা সক্রিয় হয়েছে বলে মনে করছেন আপনি? কারণ জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুত তাহরির মতো বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠনের একাধিক শীর্ষ নেতা কিন্তু সম্প্রতি মুক্ত হয়েছেন জেল থেকে, যেটা আপনি একটু আগে বললেন যে হাতে বন্দুক নিয়ে তারা জেল ভেঙে বেরোচ্ছে, এরকম একটা ছবি দেখানো হচ্ছে। তাহলে এটা কতটা বিপদ হিসেবে আমাদের সামনে, কারণ ইমিডিয়েটলি বাংলাদেশের সামনে তো এপার বাংলায় আমরা রয়েছি, তো আমাদের জন্য কতটা বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন? দেখুন, এই যে সন্ত্রাসবাদীরা প্রচুর, আপনি অনেকগুলো নাম বললেন, যেমন জাগ্রত বাংলা আছে, আনসারুল্লাহ বাংলা টিম, যারা সরাসরি আল কায়দার মতো কুখ্যাত অর্গানাইজেশনের বাংলাদেশের পার্ট, সবই মুক্ত হচ্ছে। জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের হেড, সে তো মুক্ত হয়ে পূর্ব পাকিস্তান ঘোষণা করেছেন, মানে উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। দুর্ভাগ্যজনক ভাবে 100 দিনের উপর হয়ে গেল, বাংলার মুখ্যমন্ত্রী কোনো রিজয়েন্ডার কিন্তু দিচ্ছেন না, যেটা আমি বারংবার বলছি। একটা সন্ত্রাসবাদী কিছুই বলতে পারে, আপনি রিজয়েন্ডার তো দিন, আপনার পার্টি বা আপনার প্রশাসন রিজয়েন্ডার তো দিন। সন্ত্রাসবাদীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যে সন্ত্রাসবাদ 7 জন মানুষকে, উদার মনা মুক্ত মনা ব্লগারকে হত্যার দায়ে যে জেলে ছিল, সে জেলের ভেতর বসে রাজকীয় ভাবে উদাত্ত আহ্বান দিচ্ছেন, আর আপনি কোনো মন্তব্য করছেন না। এটা মানুষের কাছে ভুল বার্তা যাবে। আমি জানি না মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা উপদেষ্টা কারা আছে, তারা ওনাকে সঠিকভাবে বোঝাচ্ছেন কিনা, কিন্তু এটা একটা ভুল বার্তা মানুষের মনে যাচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, দেখো, এটা খুব পরিষ্কার করে বলে দেওয়া ভালো, বাংলাদেশের ভেতরে ওরা লাগামহীন সন্ত্রাস চালিয়েছে, চালাচ্ছে আর চালাবে। ভারতে ঢুকে যদি ওরা মিস অ্যাডভেঞ্চার করার ক্ষমতা দেখায়, দুঃসাহস দেখায়, আমি আগেও বলেছি যে এরা কিছু পোকা মাত্র, ভারতের এই পোকাগুলোকে টিপে মারতে বেশি সময় লাগবে না। একবার দুঃসাহস দেখাক, ওরা বুঝে যাবে। পুরোপুরি বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সেনা, প্যারামিলিটারি ফোর্স কমপ্লিটলি তৈরি। যদি 72 হুড়িপড়িদের কাছে যাওয়ার জন্য এতই উদ্গ্রীব থাকে, চলে আসুন, করে পাঠিয়ে দেবো। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন বিএনপি নেতা। প্রকাশ্য স্ত্রীর মানে একেবারে প্রকাশ্যে এনে স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে বিতর্কে ঘি ঢেলে দিলেন বিএনপি নেতা রিজভী। কি বলবেন, এত ঘৃণা! ঘৃণাটা তো ওদের সব থেকে বড় সম্পদ। উগ্রপন্থী, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিগুলোর কাছে সব থেকে বড় সম্পদই হচ্ছে ঘৃণা। যদি নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি, প্রথমত ভারতীয় শাড়ি, এটা প্রমাণ করবেন কি করে? কোথাও তো লেখা থাকছে না শাড়ির মধ্যে যে মেড ইন ইন্ডিয়া। তাহলে সেই লোকগুলোকে বলতে হয়, যারা ভারতবর্ষে এসে চিকিৎসা করাচ্ছেন পশ্চিমবঙ্গে, এরকম 2-4 জন রোগীকে আপনারা পুড়িয়ে মারুন। আপনাদের সেটাই নেক্সট স্টেপ করে দেখা, যে হ্যাঁ ভারত থেকে চিকিৎসা করলে আমরা পুড়িয়ে মারবো। এই যে ভারত থেকে যে পণ্যগুলো যাবে, বাংলাদেশে ঢোকা মাত্রই বর্ডারেই ট্রাক থেকে সমস্ত পণ্য নামিয়ে, পেঁয়াজ হোক, রসুন, আলু, চিনি, হোয়াট এভার, সব পুড়িয়ে দিন। ইমিডিয়েটলি বাংলাদেশের যে বস্ত্র শিল্পে আদানির বিদ্যুৎ আসছে, বলে দেওয়া হোক না বিদ্যুৎ আমরা নেব না, বিদ্যুৎ কেটে দিক। বাংলাদেশ ভারতের দয়ার যে জলের যে বাংলাদেশ চলছে, নদীর জল, সেই জল বরং বয়কট করব। চীন থেকে বা পাকিস্তান থেকে জল নিয়ে এসে আমরা কাজ করবো, করুক। এটা এরা জবাব পেয়ে যাবে, বাংলাদেশের মানুষই এর জবাব দিয়ে দেবে। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষের যে মর্যাদা, যে ইচ্ছা,
যে আমরা এই সন্ত্রাসবাদের অন্ধকার থেকে বেরোতে চাই, সাম্প্রদায়িক মৌলবাদ থেকে বেরোতে চাই, হুম। এই ইচ্ছাকে ভারত যথাযোগ্য সময়ে যথাযথভাবেই মর্যাদা দেবে। হ্যাঁ, কিন্তু দীপাঞ্জন দা, আপনি যেটা বললেন যে যদি এরকমই মনে হয় তাহলে ভারত থেকে যে পণ্য যাচ্ছে সেই পণ্য বয়কট করুক বা পুড়িয়ে দিক, সেটা তো বাংলাদেশ করছে না বা করবে না বলেই আমরা জানতে পারছি। কারণ এই সংঘাতের আবহেও ভারতের সঙ্গে বাণিজ্যে আগ্রহী বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। তিনি মানে যেটা বলছেন যে হিন্দু নির্যাতনে এতখানি উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ, সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও সালাহউদ্দিন আহমেদ জানাচ্ছেন যে রাজনৈতিকভাবে যাই কিছু ঘটুক না কেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না। চাপে পড়েই কি এমন কথা ইউনূস সরকার বলছে, নাকি এইটা বুঝতে পেরে যে ভারত ছাড়া তাদের গতি নেই তার জন্য তারা এই কথা বলছেন? দেখুন, একটা কথা, এই সালাউদ্দিন বলুক বা না বলুক, এটা ঘটনা, এবং সেগুলো ওই যে লুঙ্গি পরিহিত যে সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী মাসিহারা রয়েছে তারা খুব ভালো করে জানে ভারতের বিরুদ্ধে চিৎকার করতে গেলেও আমাদের শক্তির দরকার, আর ভারতের বিরুদ্ধে স্লোগান চিৎকার করে দেওয়ার জন্য, শক্তির জন্য আমাদের দুবেলা খেতে হবে, সেই খাবারটা ভারত থেকে আসছে। ভারতের থেকে খেয়ে ভারতের বিরুদ্ধে চিৎকার যদি না করতে পারি তাহলে আমার এই সন্ত্রাসবাদী ক্যাম্পেইনিং চলবে না। এই ব্যাপারটা এটা তো ওরা এরকম জানে। হলো দীপাঞ্জন দা যে যার খাবো তারই বুকের ওপর বসে দাঁড়িয়ে উপড়াবো। হ্যাঁ, তো তাই উপরাবে, বা দাড়িটা এবার কে কার উপরায় সেটাও দেখা যাবে। না, আমাদের তো খুব একটা দাড়ি নেই, দাড়ি যেখানে আছে দাড়ি আমরা মাফ করবেন, যথাযোগ্য সময় দাড়ি উপরাবো, সে ব্যবস্থা, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। হুম। এখন সালাউদ্দিনের মতো লোক বাংলাদেশে দু শ্রেণীর লোক রয়েছে। একদম হচ্ছে সাধারণ মানুষ, তার মধ্যে কিছু অংশকে এরা এই ইসলামিক সাম্প্রদায়িক রীতিতে এরা প্রভাবিত করতে পেরেছে। একটা শ্রেণীর লোক আছে যারা বিজনেসম্যান, যারা কোটি কোটি টাকা রোজগার করে, ব্যবসা করে, এবং তাদের সমস্ত সম্পত্তি বলুন, সন্তান সন্ততি, পরিবার সব বিদেশে থাকেন। তো সালাউদ্দিন ওই ক্যাটাগরির, উনি জানেন যে আমার বাকি তো চলবে, এন্ড অফ দ্য ডে আই এম আ বিজনেসম্যান, আমি এইসব বিপ্লব টিপ্লব করব, আমি এই সমস্ত ইসলামিক রেভলিউশন করব, কিন্তু আমার যদি টাকার জোগান না থাকে, না আমার ক্ষমতা থাকবে, না আমার পরিবার বা বংশ পরম্পরা আমরা সুখে থাকবো। তো এই জন্য এই সমস্ত কথাগুলো বলছে, কারণ ওরা একটা জিনিস জানে, ভারত সরকার হিসাবে কখনোই প্রতিবেশী রাষ্ট্রের এই খাদ্য সামগ্রী পণ্য বয়কট করবে না, কারণ সেটা মানবাধিকারের প্রশ্ন আসে, এবং সেটা ভারত সরকার হিসাবে করবে না। কিন্তু ভারত সরকার সাধারণ হিন্দু সনাতনী সমাজের আবেগকে তো ভাই গলা টিপে মারতে পারবে না। ক্ষমতা থাকলে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের যদি ক্ষমতা থাকে, পেট্রাপল সীমান্তে যদি 10,000 সনাতনী হিন্দু ট্রাকের সামনে শুয়ে পড়েন, বিরোধী নেতা শুভেন্দু বাবু যদি ওখানে দাঁড়িয়ে যান, সমাজ যদি দাঁড়িয়ে যায়, তাদের উপর গুলি চালিয়ে, লাঠি চালিয়ে দেখাক যে এদের উপর, ভারতীয় নাগরিক, ভারতীয় হিন্দুদের উপর লাঠি গুলি চালিয়ে আমরা বাংলাদেশে মৌল সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী লোকজনের জন্য চিকেন, খাসি আর আলু, পেঁয়াজ, চিনি পাঠাবো, সেটা যদি ক্ষমতা থাকে করে দেখাক, আগুন জ্বলে যাবে বাংলায়। বাংলাদেশে যারা কট্টরপন্থীরা তারা মহিলাদের উপর ফতোয়া জারি করেছেন, এবং বৃহস্পতিবার থেকে মহিলাদের উপরে যে ফতোয়া জারি করা হয়েছে যে তারা নাকি বাজার যেতে পারবেন না, এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের গোপালগঞ্জে। জানা গিয়েছে যে মহিলাদের যেন কোনো জিনিস বিক্রি করা না হয় সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে দোকানিদের। এই ফতোয়া নিয়ে গহরডাঙ্গা থেকে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে গোটা বাংলাদেশে এই ফতোয়াই জারি করা হবে বলে কট্টরপন্থীরা জানাচ্ছেন। যেখানে বাংলাদেশি মহিলারা এখন অনেক বেশি আগের তুলনায় স্বাবলম্বী হয়ে কাজকর্ম করে থাকেন বলে আমরা দেখতে পাচ্ছিলাম যে হাসিনার আমলে যেভাবে বাংলাদেশ এগোচ্ছিল সেখানে মহিলাদেরও একটা বড় ভূমিকা ছিল। সেখানে এই কট্টরপন্থীদের এই যে ফতোয়া, এই ফতোয়াতে তো বাংলাদেশকে আরো 100 বছর পিছিয়ে দিল। আপনার কি মনে হয় যে বাংলাদেশের মহিলারা এটা মেনে নেবে? যারা এই সমস্ত ফতোয়া দিচ্ছে তারা ইতিহাস ভুলে যায়। 60-এর দশকের শেষ থেকে মুক্তিযুদ্ধ অব্দি কেন হয়েছিল? কারণ বাংলাদেশের বাঙালিদের, বাংলা ভাষী বাঙালিদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল উর্দু ভাষা, যেটা পশ্চিম পাকিস্তানের ভাষা। বাংলাদেশের সাধারণ নাগরিক সমাজের উপর বিভিন্ন বিধি নিষেধ, ফতোয়া জারি করা হচ্ছিল যাতে খিলাফতি শাসন চালু করা যায়, সভ্য সমাজে প্রচলিত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। সেটার বিরুদ্ধে গর্জে উঠেছিল বাংলাদেশ, সেটার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশ জুড়ে মুক্তিযোদ্ধারা জেগে উঠেছিল, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, সেই প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
এবং পাকিস্তানের খপ্পর থেকে, কবল থেকে বেরিয়ে এসেছে। হুম, সেখানে আবার ইতিহাসে পুনরাবৃত্তি হবে যদি আবার সেখানে পশ্চিম পাকিস্তানের শাসকদের মতো এরা আচরণ করে, হুম, আবার মুক্তিযুদ্ধের রণদামামা বেজে উঠবে। আর হুম, এতে কোনো সন্দেহ নেই, হুম, যদি সেরকম অবস্থা হয়, ভারত মুক্তিযুদ্ধকে বা মানুষের মুক্তিকে যথাযোগ্য মর্যাদা দেবে, হুম। যথাযোগ্য সময়ে। দীপাঞ্জনা, একটা শেষ প্রশ্ন করব যে মৌলবাদীদের একের পর এক হামলা এবং সেই হামলার ছবি লাইভ স্ট্রিমিং করাতে ইউনূস সেনার রোষের মুখে এক হিন্দু যুবক, এবং এই রকম সময়ে কিন্তু যখন বাংলাদেশে হিন্দুদের ওপরে বা সংখ্যালঘুদের ওপর প্রবল অত্যাচার হচ্ছে, তখন বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশের দাবিও উঠছে, কি বলবেন? তো আমি তো বললাম, এই যে চট্টগ্রাম অঞ্চল ধরে যে একটা বিপ্লবের রোষানল, ক্ষোভের রোষানল বেরিয়ে আসছে, এটা তো মানুষের যথাযোগ্য ইচ্ছা, মানুষের স্বাধীনতার ইচ্ছা। স্বাধীনতা শুধু ভৌগোলিক বা একটা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে নয়, স্বাধীনতা ভাষার স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা, জীবন জীবিকার স্বাধীনতা, এই ফতোয়ার বিরুদ্ধে লড়াইয়ের স্বাধীনতা। মহিলাদের বাজারে বেরোতে দেবো না, এটা আফগানিস্তানে তালিবান রাজ বা সিরিয়া ইরাকে যে সময় আইসিস দায়েশ চালাতো তখনকার যে তালিবান রাজ বা মোল্লাদের রাজত্ব ছিল, সেটা বাংলাদেশে চালা শুরু করছে। হুম, তো এখন এটা আমি বহুদিন আগে থেকে বলছিলাম যে সন্ত্রাসবাদী দেখতে আফগানিস্তান যেতে হবে না, সন্ত্রাসবাদী তালিবান আপনার দরজায় এসে করা নাড়বে, দরজায় এসে করা নাড়ছে। হুম, বাংলাদেশের মানুষ গর্জে উঠবে। এ তো প্রাথমিক প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে। দেখো, যে কোনো যখন কোনো এরকম অত্যাশ্চর্য ঘটনা ঘটে, বিশেষ করে নেগেটিভ ইম্প্যাক্ট, তাহলে একটা প্রাথমিক একটা সময় লাগে মানুষকে এটা অ্যাবজর্ভ করতে, তারপর কিন্তু তারা ঘুরে দাঁড়াবে এবং তখন শুরু হবে প্রতিবাদ, প্রতিরোধ, হুম, এবং একটা পর্যায়ে প্রতি আক্রমণ হবে। হুম, দেখা যাক, আমরা সেই জন্য বসে আছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের বৃহত্তর যে নাগরিক সমাজ, যারা অসাম্প্রদায়িক, হুম, যারা মৌলবাদকে প্রশ্রয় দেয় না, তারা ঘুরে দাঁড়াবে এবং সেই লড়াইয়ে আমরা তো সঙ্গে থাকবোই। ভারতের মানুষ তাদের সঙ্গে মানসিকভাবে সঙ্গে থাকবেই। বাকি জিনিস দেখা যাবে ভবিষ্যতে। হুম।